সমস্যা নেই তো? আচ্ছা, আমরা আজকে নির্দিষ্ট জগৎ শুরু করব। নির্দিষ্ট জগতের মধ্যে মনে করো integration of fx dx। এটা কি মনে করো ইন্টিগ্রেশন করলে integration of f of x dx, মনে করো এটাকে ইন্টিগ্রেশন করলে হয় f of x plus c। এটা হচ্ছে অনির্দিষ্ট জগৎ। f of x কে স্মল f of x কে ইন্টিগ্রেশন করলে ক্যাপিটাল f of x হচ্ছে। এটা অনির্দিষ্ট জগৎ। নির্দিষ্ট জগৎটা কি হবে? a to b f of x dx। a to b f of x dx। তাহলে আমরা বলছিলাম যে এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি f of x কে, তাহলে হচ্ছে হলো ক্যাপিটাল f of x প্লাস c। তারপরে আমরা এরকম একটা থার্ড ব্র্যাকেট দেই, অথবা আমরা একটা লম্বা টান দিয়ে আমরা এখানে লিখি হলো b আর এখানে লিখি হলো a। এখানে এইটাকে আমরা বলছি হলো, এটা কিন্তু x এর মান। আমরা শুধু a ও লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি x a। একই কথা, a যে কথা আর x a লিখে একই কথা। এখানে b শুধু লিখেছি, অথবা x b একই কথা। তাহলে শুধু a লিখলেও হবে, শুধু b লিখলেও হবে। আমি বুঝবো এটা হলো x এর মান। তাহলে এখানে হচ্ছে এটাকে বলা হয় আপার লিমিট, এটাকে বলা লোয়ার লিমিট। লোয়ার লিমিট, লোয়ার লিমিট বা বাংলায় আমরা বলি এটাকে নিম্ন সীমা। কার নিম্ন সীমা? x এর নিম্ন সীমা। আর এই বিটাকে আমি বলছি হলো আপার লিমিট, অথবা আমরা এটাকে বলছি ঊর্ধ্বসীমা। ঊর্ধ্বসীমা কার ঊর্ধ্বসীমা? x এর ঊর্ধ্বসীমা। অর্থাৎ x এর মানটা a থেকে b এর মধ্যে যাবে, x এর মানটা a থেকে b এর মধ্যে যাবে। তার রেজাল্টটা কি দাঁড়াবে? f অফ এই x এর জায়গায় আমরা বসাবো, প্রথম বসাবো আপার লিমিট প্লাস c, লোয়ার লিমিট বসাবো, তারপর মাইনাস আপার লিমিট বসানোর পরে মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ f অফ a মাইনাস c। তার মানে হবে হলো f অফ b মাইনাস f অফ a। তার মানে মূল কথাটা কি দাঁড়ালো? a to b f of x dx। এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি পাবো হলো ফাংশন অফ b মাইনাস ফাংশন অফ a। অর্থাৎ এই নির্দিষ্ট যোগের ক্ষেত্রে আমরা কিন্তু আর c যোগ করব না, কারণ এই যে দেখলাম আমরা c টা কিন্তু বাদ হয়ে যাচ্ছে। এই প্লাস c আর মাইনাস c, আপার লিমিট x এর আপার লিমিট মাইনাস x এর লোয়ার লিমিট, তাহলে c c কেটে যাবে, f of b মাইনাস f of b। চিকিৎসা করার আর যে নিয়মগুলো আছে সেগুলো আমাদের আগের মতোই হবে। এটা হলো নির্দিষ্ট যোগের কনসেপশনটা আমি দিলাম। আমরা আরেকটু বিরাবর্তী কথা বলবো যখন আমরা 10.7 শেষ 10.7 এ যখন যাব, অর্থাৎ পরের অনুশীলনীতে যখন যাব, তখন আমরা চিত্র এঁকে এটাকে আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এখন আমি যদি বলি সেই কথাগুলো আমাদের মনে থাকবে না। আমরা সরাসরি অনুশীলনীতে যাচ্ছি, ঠিক আছে? ওকে, 10.6 10.6 একটু প্রথম থেকে বুঝতে হবে, খুব সহজ জিনিস। আমি শুধু ওইটাকে রেখে দিলাম। এটা কি হবে? ধরো 0 to 2 5 x to the power 4 dx। এটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে। তো 5x to the 4 কে ইন্টিগ্রেশন করলে কত হবে? 5 তো থেকেই যাবে,
x টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, ঠিক কি না? x টু দি পাওয়ার 4 কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, তারপরে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিট লোয়ার লিমিট। এখানে আমি আর সি যোগ করব না কারণ সিটা চলে যাবে। আমি থার্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারি অথবা এরকম একটা লম্বা দাগ দিয়ে উপরে আপার লিমিট নিচে লোয়ার লিমিট। তাহলে কি হচ্ছে 5 কেটে যাবে, x টু দি পাওয়ার 5 2 মাইনাস 0, তার মানে x এর জায়গায় বসাবো 2 মাইনাস এই x এর জায়গায় বসাবো আবার 0 0 টু দি পাওয়ার 5, তার মানে 32। কি 2 হয় না 32 হয় না? এই x এর মান প্রথম বসিয়েছি 2, তারপর কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হলো অনির্দিষ্ট যোগের যখন আমরা করেছিলাম তখন কিন্তু আমরা যে রেজাল্টটা পেয়েছিলাম সেখানে x ছিল, নির্দিষ্ট যোগ বা ডেফিনিটকালের ক্ষেত্রে কিন্তু কোনো x আসবে না, এটা হলো একটা মান, রিয়েল নাম্বার। আচ্ছা আমি একটু বলে যাই, তারপর এটা না বললে অবশ্যই মনে ক্লিয়ার হবে না, কারণ তো শুধু সাথে যে কথাটা আমি বলেছিলাম এটা শেষ হয়েছে তো? জি স্যার। তাহলে এটা বুঝে ফেললাম। দেখো আমি আরেকটু তোমাদের কনসেপ্টটা ডিটেইল করার জন্য বলছি। মনে করো এটা y অক্ষ, একটু বোঝার চেষ্টা করো ভালো করে। এটা মূল বিন্দু আর এটা হচ্ছে y অক্ষ আর এটা হচ্ছে x অক্ষ। একটা সরলরেখা, একটা বক্ররেখার ডান মনে করো এটা, এটা মনে করো y ইকুয়াল টু f of x, এটা মনে করো y ইকুয়াল টু f of x, এটা হচ্ছে একটা বক্ররেখার লেখচিত্র। এটা হয়তো এইভাবে যেতে পারে, এইভাবে যেতে পারে, যে কোনো ভাবেই যাবে। একটা বক্ররেখার জন্য আমি লেখচিত্রটা অঙ্কন করছি। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। এখানে মনে করো একটা সরলরেখা রয়েছে, এখানে x এর মানটা হচ্ছে a, x এর মানটা হচ্ছে a, অর্থাৎ এই স্থানাঙ্কটা হচ্ছে হলো x ইকুয়াল টু a, এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু a, এটা y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা x ইকুয়াল টু a আমরা জানি। আবার এখানে মনে করো x এর মানটা হচ্ছে b, তাহলে এটা হবে x ইকুয়াল টু b, এটা একটা সরলরেখা। আর এটা যদি x অক্ষ হয় তাহলে x অক্ষের সমীকরণ হচ্ছে হলো y ইকুয়াল টু 0। তাহলে আমি যদি বলি এইভাবে, যদি বলি y ইকুয়াল টু f of x বক্ররেখা, y ইকুয়াল টু, এখানে লিখো ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয় y ইকুয়াল টু f of x বক্ররেখা, কমা x ইকুয়াল টু a, কমা x ইকুয়াল টু b, এবং x অক্ষ, আমরা জানি x অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 0, x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ইন্টিগ্রেশন a টু b y dx, এবং এটাকে আমরা যেহেতু ক্ষেত্রফল আমরা a দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে সেই ক্ষেত্রফলটা কোন ক্ষেত্রফলটা? এই যে অংশটুকুকে আমি শেড করে দিয়েছি, এই যে y ইকুয়াল টু f of x, এই যে বক্ররেখা x ইকুয়াল টু a, x ইকুয়াল টু b, y ইকুয়াল টু 0, এই চারটা রেখা দ্বারা যে অংশটুকু উৎপন্ন হয়েছে সেই অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে a টু b y dx। তাহলে আমরা বলতে পারি
যে ইন্টিগ্রেশন দিয়ে আমরা আসলে কি বের করি। ইন্টিগ্রেশন দিয়ে আমরা একটা এলাকার ক্ষেত্রফল নির্ণয় করি। আমরা জানি ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ, যদি সেটা আয়তাকার হয় বা বিভিন্ন জিনিসের ক্ষেত্রফল বের করার জন্য বিভিন্ন রকম, এটা একটা 2 ডাইমেনশনাল নাকি, ক্ষেত্রফল 2 ডাইমেনশনাল না, দৈর্ঘ্য থাকে এবং প্রস্থ থাকে, তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল। তার মানে আমরা ইন্টিগ্রেশন করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। যদি জিজ্ঞেস করা হয় যে নির্দিষ্ট যৌগজ ব্যবহার করে আমরা কি কাজটা করতে পারি বা কেন আমরা করি, আমরা একটা নির্দিষ্ট এলাকার ক্ষেত্রফল নির্ণয় করি হলো ইন্টিগ্রেশন করে। সেই ক্ষেত্রফলটা বের করার সূত্র হচ্ছে a to b y dx। কিছুটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। আমরা যখন 10.7 যাব তখন আমি আবার কথা বলবো যে আসলে এটা কিভাবে আসলো, এটা কিভাবে আসলো, এটা কিভাবে আসলো, এটা যদি আমি আসলে প্রমাণ করতে চাই এটা বোঝানো একটু মুশকিল হয়ে যাবে তোমার জন্য। আমরা যখনই অনার্স লেভেলে পড়া শুরু করি, করবো ক্যালকুলাস, এই ডেফিনেটিক্যাল শুরু করবো, তখন আমরা এই সূত্রটা প্রমাণ দিয়ে শুরু করি। তখন আমরা সামেশন করি, সামেশন কিরকম সামেশন করি, আমরা যদি এটাকে একটা ক্ষুদ্র এলাকায় ভাগ করে নেই, একটা ট্রাপিজিয়াম, এটা হচ্ছে আরেকটা ট্রাপিজিয়াম, এটা হচ্ছে আরেকটা ট্রাপিজিয়াম, এটা হচ্ছে আরেকটা ট্রাপিজিয়াম, এরকম n সংখ্যক ট্রাপিজিয়াম অঙ্কন করে নেব। আর আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে সমান্তরাল বাহুদের যোগফল ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব। এই মধ্যবর্তী দূরত্বটাকে আমরা তখন বলি হলো h, কারণ এই বাহুটা আর এই বাহুটা মোটামুটি আমরা বলতে পারি সমান্তরাল। এটা মোটামুটি সমান্তরাল, কারণ এই কার্ভের মধ্যে যে পরিবর্তনটা হয় এটা খুব নেগলিজিবল। সেই এই জন্য এই উচ্চতা যদি h হয় তাহলে এখানে হয় a প্লাস b ইনটু h/2। অর্থাৎ একটা ক্ষেত্রফল যখন আমি বের করি বাকিগুলো এর সাথে সাম করে 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 পুরো এরিয়াটা ক্ষেত্রফল বের করতে পারি। ক্যালকুলাসের প্রয়োগটা এখানে, আর h টেন্ডস টু 0, অর্থাৎ h এর মানটা খুব ছোট হবে। হ্যাঁ, এটা হলো নির্দিষ্ট যৌগজ বের করে আমরা এরিয়া নির্ণয় করার জন্য ফর্মুলা। এটাকে বলা হয় ট্রাপিজিয়ামের সূত্র। ট্রাপিজিয়ামের সূত্র তোমরা প্র্যাকটিক্যালে পড়বে, প্র্যাকটিক্যালে পড়তে হবে তোমাদের ট্রাপিজিয়ামের সূত্র। ম্যাথমেটিক্সের একটা কোর্স রয়েছে, এটাকে বলা হয় নিউমেরিক্যাল অ্যানালাইসিস। এটা ম্যাথ স্টুডেন্টরা পড়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, পরিসংখ্যান, ইভেন যারা বিজনেস ম্যাথ, অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং পড়ে তাদেরকেও নিউমেরিক্যাল অ্যানালাইসিস করতে হয় এবং সেখানে তাদেরকে ইন্টিগ্রেশন করতে হয়। সেখানে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের মধ্যে এই ট্রাপিজিয়াম সূত্রটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, ক্যালকুলাসের মধ্যে আছে। তা আমরা অত ডিটেইলসে যাব না, আমরা 10.7 যখন যাব তখন আমরা এই ফর্মুলা নিয়ে আরেকটু কথা বলে বুঝবো। আচ্ছা, আমরা প্রথমটা করেছিলাম, আমি আরেকটা ম্যাথ করতে চাই এখান থেকে, আরেকটা ম্যাথ করতে চাই, কোনটা করবো বলো? বই আছে তোমাদের কাছে? 4 নাম্বার, 0 to 3 minus 2x plus x square dx। সহজ দেখে করলাম। আমরা আগে অনির্দিষ্ট ব্যবস্থা বের করে দেব, তাহলে 3 কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে হবে 3x, 2x কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2, x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে x কিউব বাই 3, আর এখানে আপার লিমিট হচ্ছে 3, লোয়ার লিমিট হচ্ছে 0। নিয়ম হচ্ছে প্রথমে আপার লিমিট বসাবো, অর্থাৎ 3 into 3 minus 3 স্কয়ার প্লাস 3 কিউব বাই 3, আপার লিমিট 3 বসিয়েছি আগে, মাইনাস লোয়ার লিমিট 3 into 0 minus 3 স্কয়ার প্লাস 0 কিউব বাই 3। তাহলে কত হবে? 9 minus 9 plus 9 minus 0, তার মানে 9।
আমরা এই 9 কিন্তু আসলে একটা বর্গ একক, স্কয়ার ইউনিট। যেহেতু ক্ষেত্রফল বললাম, এইমাত্র বুঝিয়ে আসলাম, এটা ক্ষেত্রফলকে নির্দেশ করে। হ্যাঁ, 9 বর্গ একক। তো আমরা যদি অন্য কিছু না থাকে আমরা শুধু 9 লিখে রাখবো। আচ্ছা, এবার আমি একটা কথা বলতে পারি, অনির্দিষ্ট যুগজের ক্ষেত্রে তোমাদের ভিন্ন ভিন্ন রেজাল্ট আসতে পারে। ইনডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ফর্মুলা ব্যবহার করার জন্য ভিন্ন ভিন্ন রেজাল্ট আসতে পারে, কারণ সেখানে একটা ধ্রুবক যোগ করা আছে সি। কিন্তু নির্দিষ্ট যুগজের ক্ষেত্রে এই মানটা যে কোনো নিয়মে করো না কেন একই রেজাল্ট আসবে। যদি একই রেজাল্ট না আসে তাহলে বুঝতে হবে ভুল হয়েছে কারণ। মনে থাকবে কথাটা? স্যার। এবার আমি যাচ্ছি 2 নম্বরে। এটা করব 2 এর 5 0 to π/2 টু দি পাওয়ার x। গতকালকে আমরা করেছি, গতকালকে বা পরশু। আচ্ছা, অনেক সময় দেখা যায় যদি লিমিট থাকে সাথে, বারবার লিমিট লিখে ইন্টিগ্রেশন করাটা একটু জটিল হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা প্রথম ইনডেফিনিট ইন্টিগ্রালটা করে নিতে পারি, অর্থাৎ লিমিট ছাড়া আমরা ইন্টিগ্রেশনটা করে নিতে পারি। সেটা কি? যেমন তুমি এখানে যেটা করতে পারো, এখানে আমি লিমিট ছাড়া যে ইন্টিগ্রেশনটা আছে e টু দি পাওয়ার x sin x প্লাস cos x dx আমি বের করি। কেন করলাম? কারণ আমি যদি লিমিট সহ করতে চাই তাহলে জটিল হয়। তো এটা কিভাবে ইন্টিগ্রেশন করব মনে আছে তোমাদের? fx f of x কে যদি আমি sin x ধরি তাহলে f prime of x টা কি দাঁড়াবে? cos x। তাহলে e টু দি পাওয়ার x f of x f prime of x d of x to the power f of x plus c যোগ করার কথা। তাহলে e to the power x f of x এর পরিবর্তে আমি লিখতে পারি sin x plus আমি অনির্দিষ্ট যুগস্থা করেছি। এটা তো আমরা আগের ক্লাস, তাই না? সুতরাং এখন তুমি আসো 0 to π/2 to the power x sin x plus cos x dx। তাহলে এটা কি ইন্টিগ্রেশন করলে কত হয়? এই যে এটা e to the power x sin x plus upper limit কত? π/2 lower limit 0, upper limit π/2 lower limit 0। এখন তুমি লিমিটটা বসাও, তাহলে e to the power π/2 sin π/2 plus c minus e to the power 0 sin 0 minus c, c কেটে যাবে, e to the power π/2 sin 90 কি মান কত? 1 minus e to the power 0 1 sin 0 0, c তো কেটে গেল। তার মানে এটা রেজাল্ট হচ্ছে e to the power π/2। কি বুঝতে পেরেছো? স্যার। ও এখানে দুইটা সাইন লেখা হয়ে গেছে, e to the power π/2 sin x π/2 plus c minus e to the power স্যার 0 sin 0। লিমিট বসানোর পরেও কি ধ্রুবক লেখা লাগবে? এখানে এখানে এই ধ্রুবকটা না লিখলে আমার ভুল হবে না, কিন্তু আমি এখানে সিটা কেন লিখেছি? আসলে এটা তো আমি অনির্দিষ্ট যোগজ করেছি, তাই না? উপরে উপরের লাইনে, একেবারে ফার্স্ট লাইনে, বোর্ডের উপরে। এখানে এখানে স্যার এইটার উপরে, স্যার এই এখানে লাইনের উপরে। জি স্যার, এখানে কি সি লেখা লাগবে? এখানে আমি যেহেতু এই ইন্টিগ্রেশনটা করে এখানে সিটা পেয়েছি এজন্য সি লিখেছি। এখানে সি না লিখলেও এটা ভুল হবে না, কারণ সিটা আলটিমেটলি কাটা যাবে, এটা আমরা জানি, তাই না? সিটা আমার এখানে লেখা লাগবে না। তবে
যদি আমি এরকম আলাদাভাবে করে তারপরে এরকম ভাবে করি তাহলে সি লিখলে ভালো, আর যদি ডিরেক্টলি করে দেয় তাহলে তো সি লিখার দরকারই নেই। যেমন ধরো আরেকটা ম্যাথ করি, এখানে এটাই দেখি, দেখো 2 এর 1 নাম্বারটাই মনে করো, 2 এর 1 নাম্বারটাই মনে করো, 2 এর 1 ইন্টিগ্রেশন 0 to 1 x into the power x square dx। আচ্ছা এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব বলো তো, আগে বলো ইন্টিগ্রেশনটা করব কিভাবে, কি বলতে পারো? x স্কয়ার কে z ধরবো, অর্থাৎ প্রতিস্থাপন করতে হবে, তাই না? এটা হলো প্রতিস্থাপন পদ্ধতি, মেথড অফ সাবস্টিটিউশন। x স্কয়ার কে আমার z ধরতে হবে। আচ্ছা ওকে, তাহলে আমি যদি z ইকুয়াল টু x স্কয়ার ধরি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি dz ইকুয়াল টু twice x dx, তার মানে আমি লিখতে পারি x dx ইকুয়াল টু dz বাই 2। এইটুকু কিন্তু আমাদের পুরনো পড়া, ঠিক কি না? জি স্যার। আজকের জন্য যেটা পড়া সেটা হচ্ছে, দেখো যখন x ইকুয়াল টু 0, এই যে x এর ভ্যালু না, যখন x ইকুয়াল টু 0 তখন z ইকুয়াল টু কত হবে বলো? x ইকুয়াল টু 0 এর z ইকুয়াল টু কত? 0। যখন x ইকুয়াল টু 1 তখন z ইকুয়াল টু 1 স্কয়ার, তার মানে 1। অর্থাৎ x কে যখন আমি z এ কনভার্ট করব তখন x এর লিমিটটাও কনভার্ট হয়ে যাবে আনুষঙ্গিক z এর লিমিটে। তাহলে এখানে কি হচ্ছে, যখন x এর মান 0 তখন z এর মান 0, যখন x এর মান 1 তখন z এর মান 1। x dx এর পরিবর্তে লিখবো dz বাই 2 আর e টু দি পাওয়ার z। দেখো বুঝতে পেরেছো নাকি? এটাকে তুমি লিখতে পারছো, হাফটাকে বাইরে নিয়ে আসো, e টু দি পাওয়ার z dz লিমিট 1 0, হাফ e টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার z 1 0। আমি থার্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারি অথবা এরকম লম্বা দাগ দিয়েও আমি লিখতে পারি। তাহলে কি হবে? তাহলে হচ্ছে হলো হাফ e টু দি পাওয়ার, এখানে কিন্তু আমি আর সি লিখবো না, এখানে কিন্তু আমি লিমিট সাথে সাথে রেখে দিয়েছি, থার্ড ব্র্যাকেটে দাও, এখানে কিন্তু আর আমি সি লিখবো না, কারণ আমি কিন্তু লিমিটকে সাথে সাথে রেখে দিয়েছি, এখানে আর সি লিখবো না, এই ক্ষেত্রে আমরা সি লিখবোই না। তাহলে কত হবে? হাফ e টু দি পাওয়ার z মানে e টু দি পাওয়ার 1, কারণ e টু দি পাওয়ার z কারণ এটা হচ্ছে z এর লিমিট, মাইনাস e টু দি পাওয়ার 0, তার মানে হাফ e মাইনাস 1। এটা বুঝতে পেরেছো সবাই? জি স্যার। রবিউল তোমার কি অবস্থা? জি স্যার, বুঝছি স্যার। একটা জিনিস মনে রাখবা, স্টুডেন্টরা এখানে যেটা ভুল করে আমি আবারও বলছি, দেখো এই যে x dx, এই z কে আমি x স্কয়ার ধরেছি, স্টুডেন্টরা করে কি এই লিমিটটা চেঞ্জ করে না, ফ্যাক্টরিও ভাবে হয়তো এটা লিমিট সমানই রয়ে গেল 0 এবং 1, সব সময় কিন্তু লিমিট সমান থাকবে না, লিমিট চেঞ্জ হয়ে যাবে। কাজে তুমি যদি লিমিট সাথে সাথে চেঞ্জ না করো তাহলে তোমার রেজাল্ট ভুল হবে। স্যার বলো। স্যার এখানে 1 এর বদলে যদি 2 হতো তাহলে কি উপরে লিমিট 4 হতো? 2 স্কয়ার। হ্যাঁ অবশ্যই, জি স্যার। অবশ্যই করসপন্ডিং লিমিট চেঞ্জ হয়ে যাবে। দেখো আমরা অন্য প্রবলেমে যাই তাহলে বুঝতে পারবো। যেমন 6 নম্বরে আসে 2 এর 6, 0 logarithm of 2 e to the power x by 1 plus e to the power x dx। বলো এটাকে আমরা কিভাবে করব, কোন মেথডে করব? এই প্রবলেমটাকে কাকে প্রতিস্থাপন করব? 1 plus e to the power Yes, x। 1 plus e to the power x কে আমি z ধরব, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে dz equal to e to the power x dx। এখন দেখো লিমিট কি হচ্ছে, যখন
যখন এটা কার মান x এর মান না, যখন x equal to 0 তখন z equal to কি হয় দেখো, তখন z equal to হলো 1 plus e to the power 0, তার মানে কত 1 plus 1 তার মানে 2, অর্থাৎ x এর মান যখন 0 তখন z এর মান হচ্ছে 2, যখন x এর মান logarithm of 2, এটা x এর মান logarithm of 2, তখন z এর মান হবে 1 plus e to the power logarithm of 2, তাহলে 1 plus 2 e to the power logarithm of 2 মানে হচ্ছে 2, জানো তো এটা তোমরা? Yes, sir. নিচের লেভেলের বই দেখবা 8 9 এর যে লগারিদম চ্যাপ্টার যেখান থেকে শুরু হয়েছে সেই সমস্ত বই দেখবা, লগের যে ডেফিনিশন বা সংজ্ঞা সেখান থেকে আমরা লিখতে পারি লগ e to the power l n m সমান সমান হচ্ছে হলো m, লিখে রাখবেন এমন থাকলে e to the power l n m ইকুয়াল টু হচ্ছে m। অবশ্যই এটা আমরা অনার্স লেভেলে শিখেছি, তোমরা এই লেভেলে শিখছো e to the power l n m, তাহলে কত হচ্ছে এখানে ভ্যালুটা কত হচ্ছে 3। এখন তুমি দেখো x এর মান যখন 0 z এর মান তখন 2, তাহলে আমি এখানে লিখব 2, x এর মান যখন লগারিদম অফ 2 তখন z এর মান লিখব 3, e to the power x dx এর পরিবর্তে লিখব dz ডিভাইডেড বাই z, তাহলে কত হবে ইন্টিগ্রেশন করলে ln z আপার লিমিট 3 লোয়ার লিমিট 2, তার মানে লগারিদম অফ 3 মাইনাস লগারিদম অফ 2, তার মানে লগারিদম অফ 3/2, লগারিদম অফ 3/2 এটা হচ্ছে 2 এর 6। integration 0 to e square dx by x into 1 plus ln x whole square, পারবে না কি করতে, কি করো তো তাহলে সবাই করো কাকে প্রতিস্থাপন করবে এখানে বলো, 1 plus ln x, 1 plus ln x কে প্রতিস্থাপন করব, তাহলে z ইকুয়াল টু আমি ধরছি হলো 1 plus ln x, তাহলে dz ইকুয়াল টু হবে 1/x dx, লিমিট যখন x ইকুয়াল টু 0 তখন z ইকুয়াল টু কত 1 plus লগারিদম অফ 0, লগারিদম অফ 0 মান কত, না মেথড হবে কেন, ক্যালকুলেটরে মেথড দেখাচ্ছে লং 0 মান 0, হ্যাঁ মেথড তো দেখানোর কথা না, Sir, ln 0 to 0. 0 0 যদি ঋণাত্মক হয় তাহলে মেথড দেখাবে, লং 0 0 দেখানোর কথা, 0 দেখাচ্ছে না, না স্যার। হ্যাঁ লং 1 0 দেখায়, এখানে তো 0 দেওয়া আছে, Sir, undefined. ডিফারেন্ট দেখায় অনির্দিষ্ট। স্যার মান অনির্দিষ্ট।
স্যার গুগল আনডিফাইন্ড বলে। হ্যাঁ গুগল আনডিফাইন্ড বলে। তোমরা কি লনেক্স এর গ্রাফ দেখেছো? লনেক্স এর গ্রাফ, এলএনএক্স এর গ্রাফ দেখেছো কখনো? লনেক্স এর গ্রাফ দেখেছো নাকি? এটাকে জিরো ধরো, জিরো ধরে করো। হ্যাঁ লং 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 1 0 লং 0 0। ও ঠিক আছে, এটা আচ্ছা তোমাদের বই, এটা আমি ভুল লিখেছি, এটা লোয়ার লিমিট হবে 1। শুনলাম ঠিক আছে, লন 0 হচ্ছে ইনফিনিটি আর লগারিদম অফ 1 হচ্ছে 0। তার মানে 0 থেকে 0 তে গেলে লগারিদমের মান পাওয়া যাবে না। 0 থেকে প্লাসের দিকে, অর্থাৎ 0টা এখানে ওপেন ইন্টারভাল, 0 থেকে যত প্লাসের দিকে যাও ততই দেখতে পাবা। তোমার প্র্যাকটিক্যাল বইতে বা তোমাদের ফাংশন চ্যাপ্টারে দেখবা লগারিদমের গ্রাফ আছে, সেই লগারিদমের গ্রাফ চ্যাপ্টারে লগের গ্রাফটা দেখে নিও, তাহলে তো বুঝতে পারবা। যাই হোক এটা 1 হবে, এটা 1 হবে, আমি ভুলে গেছি। তাহলে কত হবে? এটা আসবে 1। লন 1 আমার 0 না? জি স্যার। আর যখন x t স্কয়ার, তখন z হবে 1 প্লাস লন t স্কয়ার। তার মানে 1 প্লাস 2 ইকুয়াল টু কত? 3। তাহলে এখানে হচ্ছে 1 যখন, তখন 1 ই, আর e স্কয়ার যখন তখন হচ্ছে 3, dx বাই x হচ্ছে z, আর 1 প্লাস ln x মানে z স্কয়ার। তাহলে 1 বাই z স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কত হবে? 1 বাই মাইনাস 1 বাই z, মানে মাইনাস 1 বাই z আপার লিমিট 3 1 মাইনাস 1 বাই 3 প্লাস 1, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। লসাগু হচ্ছে 3 মাইনাস 1 প্লাস 3 2 বাই 3। বুঝা গেল? এখন তুমি আসলে এই 10.6 অনুসারে প্রত্যেকটা ম্যাথই এরকম, আমরা যে আগে নিয়মগুলো শিখে আসছি, তবুও আমি দুই একটা করে যাবো ফাঁকে ফাঁকে। দেখো এবার আমি যাচ্ছি 3 নাম্বারে। 3 নাম্বারে 3 এর 5 মাইনাস 5/2 প্লাস 5/2 sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার d থিটা। পারবা এটা করতে? দেখো তো পারো কিনা। পারবে? দেখো তো নাফিস। কি করবে? sin স্কয়ার থিটা
প্লাস 2 sin theta cos theta minus pi by 2 plus pi by 2 sin square plus cos square 1 আর এটাকে তুমি লিখতে পারবা sin 2 theta d theta তাহলে 1 কে ডিভিশন করলে হবে theta আর sin 2 theta কে ডিভিশন করলে minus cos 2 theta by 2 upper limit pi by 2 minus lower limit minus pi by 2 কত আসে বের করো theta এর দিকে আপার লিমিট বসাও তাহলে pi by 2 minus half cos 2 theta theta মানে হচ্ছে pi by 2 আপার লিমিট বসালাম তারপর মাইনাস এইটা মনে করো আমি বিস্তারিত ভেঙে দেখাচ্ছি এই মাইনাস লোয়ার লিমিট theta এর জায়গায় minus pi by 2 minus half cos 2 minus pi by 2 তাহলে কি হচ্ছে pi by 2 minus half এখানে কত থাকে cos pi মানে কত minus 1 আচ্ছা পরে লিখে দিই এখানে হয় প্লাস pi by 2 minus minus এ প্লাস half cos minus pi তাহলে cos pi হচ্ছে -1 নাকি তাহলে -1 হলে -1 আর -half তার মানে +half প্লাস pi by 2 cos minus theta মানে হচ্ছে cos theta কি বুঝতে পেরেছো আমি যদি বলি এই চ্যাপ্টারটা পুরোটা তোমার জন্য হোমওয়ার্ক তাহলে বেশি অন্যায় হবে তাই না কিন্তু সব একই রকমের ম্যাথ আমি করে দিব ভাগে করে দিব সবগুলো কিন্তু একই টাইপের তার মানে ইন্টিগ্রেশন আমরা শিখে ফেলছি এখন আমরা শুধু লিমিটটা চেঞ্জ করব আচ্ছা আসো এবার 4 নম্বরে আসো তোমাদের কাছে বই আছে বই থাকলে বলতে পারো যে স্যার এটা করা যদি দেখি কঠিন মনে হয় নাকি 3 করে নাই তো 3 করেছি কি হ্যাঁ 3 থেকে একটা করেছি 3 থেকে একটা করেছি 4 নাম্বার থেকে একটা করব বলো কোনটা করবে 4 নাম্বার থেকে যেটা বেশি বার আসছে সেটাই করি 4 এর 3 0 to pi by 4 1 by 1 plus sin theta theta এটা কিন্তু আমরা এই ম্যাথগুলো সবই আমরা কিন্তু আগে চেক করতে করে আসছি 1 by 1 plus sin theta কিভাবে করবে নাকি বলো তো লব এবং হরকে 1 মাইনাস sin থিটা দিয়ে গুণ করব এই ম্যাথটা ছিল আমি দেখাবো তোমাদের কোন শুরুতে ছিল
দেখা যায় পেজ নাম্বার 277 10.2 এর 6 এর 2 নাম্বার 10.2 এর 6 এর 2 নাম্বার পেজ নাম্বার 277 অনুশীলনী ছিল নিশ্চয়ই তোমরা করেছ ভুলে গেছো হয়তো এখানে 1 প্লাস sin থিটা লব এবং হরকে 1 মাইনাস sin থিটা দিয়ে গুণ করো তাহলে উপরে হবে 1 মাইনাস sin থিটা 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা d থিটা তাহলে কত হবে নিচে 1 minus sin square theta. 1 মাইনাস sin স্কয়ার থিটা ভেরি গুড তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো 0 টু পাই বাই 2 1 মাইনাস sin থিটা আর 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে হচ্ছে cos থিটা জিরো টু পাই বাই 2 এটাকে লেখা যাবে 1 বাই cos স্কয়ার থিটা sin theta by cos square theta d theta 0 to pi by 4 0 to pi by 4 এটা সাবধান হতে হবে অনেক সময় আমরা লিমিট লিখতে গিয়ে ভুল করে ফেলি সেই ক্ষেত্রে আমার নিয়ম ঠিক থাকলেও রেজাল্ট কিন্তু মিলবে না এবং সেই ক্ষেত্রে আমি কিন্তু 4 মার্কসের মধ্যে 3 মার্কস পাবো আমি ভুল করলে সমস্যা নেই কারণ আমার তো আর খাতা দেখানো লাগবে না মার্কস কাটা যাবে না তোমরা হয়তো একটু ভুল শিখবা কিন্তু তোমাদের জন্য নাম্বার কাটা যাবে এই লিমিটের জন্য সেই জন্য প্রবলেমটা যখন আমরা তুলবো তখন একটু ভালোভাবে মনোযোগ দিয়ে তুলবো 0 to pi by 4 1 by cos square minus sec square sin theta by cos theta tan theta 1 by cos theta minus sec theta into tan theta এবার বলো কত হবে sec square theta কে ইন্টিগ্রেশন করলে কত হয় আর মাইনাস sec theta tan theta কে sec theta দেখো ইন্টিগ্রেশন এখন ফর্মুলা যদি জানা থাকলে হয় পাই বাই 4 ছিল এখন তুমি লিমিট বসিয়ে দাও লিমিট বসাতে হবে tan pi by 4 sec pi by 4 tan 0 minus minus plus sec 0 pi by 4 1 sec by 4 কত 2 tan 0 0 1 তাহলে 2 minus root চলে যাবে এটা ছিল 3 এর আর 4 এর 3 2 minus root 6 নাম্বার পাস করব না তুমি যেটা করবা 6 6 3 0 to pi by 2 আমি কিন্তু সিলেবাস শেষ করে পরীক্ষা শুরু করব প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পরীক্ষা নিব সিলেবাস শেষ করে একবারে আমি পরীক্ষা শুরু করব প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পরীক্ষা নিব কিন্তু কাজে কোনো কিছু ফেলে রাখবে না 0 to pi by 2 sin square x sin 3x বড় করে কিভাবে ইন্টিগ্রেশন করতে পারি sin square x কে একটা দিয়ে ভাগ করে তার মানে হাফ sin square x
sin 3x dx আপনাকে বাইরে নিয়ে আসলাম sin স্কয়ার হবে x হচ্ছে কত 1 মাইনাস cos 2x into sin 3x dx এরকম না sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা আর sin 3x তাহলে হচ্ছে কত হাফ এখানে হচ্ছে হলো sin 3x minus cos 2x sin 3x dx আলাদা করে ফেলো পরেরটার জন্য আবার আলাদাভাবে করতে হবে তাহলে এটাকে করে ফেলা আলাদা 0 to pi by 2 sin 3x dx এটা আলাদা করে ফেলো মাইনাস হাফ ইন্টিগ্রেশন আর একটা হাফ দিয়ে গুণ করে আর এখানে লিখো sin a cos b dx দুই দিয়ে ভাগ করেছি আবার দুই দিয়ে গুণ করেছি এই হাফটা হলো এই হাফ আবার এটাকে দুই দিয়ে ভাগ করেছি দুই দিয়ে গুণ করেছি কারণ আমরা এটাকে 2 sin a cos b ফর্মুলায় ফেলবো তাহলে হবে হলো হাফ এটাকে ইন্টিগ্রেশন করলে হবে sin 3x ইন্টিগ্রেশন করলে cos 3x by 3 মাইনাস নাকি আপার লিমিট pi by 2 0 আর মাইনাস 1 by 4 sin a cos b ফর্মুলা কি sin a plus b plus sin a minus b 2 sin a cos b এই ফর্মুলাটা ভালো sin a plus b plus sin a minus b না sin a plus b plus sin a minus b এটা হবে sin a plus b একবার লিখো জি স্যার জি স্যার sin 3x plus 2x sin x আর sin 3x minus 2x sin x dx প্রথমটুকু কাজ আমার হয়ে গেছে প্রথমটাকে আমি লিমিটের মান বসিয়ে দিতে পারি তাহলে এটা হবে হলো হাফ মাইনাস 1 by 3 cos 3 x মানে হচ্ছে হলো pi by 2 3 pi by 2 তারপর হবে এই দেখো মাইনাস এর প্লাস 1 by 3 এখানে হবে cos 0 এটা শেষ মাইনাস 1 by 4 sin pi এখানে লিমিট দিতে হবে এই লিমিট দিতে হবে 0 to pi by 2 না লিমিট দিতে হবে কারণ এই লিমিটটা এখানে আলাদা হয়ে গেছে তখন লিমিট দিতে হবে আচ্ছা তাহলে কত হবে sin 5x ইন্টিগ্রেশন করতে হবে মাইনাস cos 5x by 5 আর মাইনাস cos x আপার লিমিট pi by 2 লোয়ার লিমিট 0 তাহলে কত হচ্ছে হাফ মাইনাস 1 by 3 cos 3 pi by 2 কত হয় শিওর cos 370 ডিগ্রি মাইনাস 1 না স্যার 0 0 0 0 ঠিক আছে cos 0 ডিগ্রি মান 1 minus 1 by 4 cos 5x মানে হচ্ছে 5 pi by 2 minus cos 0 ভুল হয়েছে এটা ভুল হয়েছে কারণ আপার লিমিটটা আগে বসবে minus 1 by 5 cos 5 pi by 2 minus cos pi by 2
এটা হলো আপার লিমিট বসালাম, তারপরে মাইনাস লোয়ার লিমিট, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1/5 cos 0, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস cos 0, এটা প্লাস হয়ে যাবে 1/4 আগে ছিল, তাহলে এখানে হচ্ছে 1/6, হাফ ইনটু 1/3, 1/6 মাইনাস 1/4 cos 5/2, এটা মনে হয় 0, তাই না? cos 90 ডিগ্রি মান যদি 0 হয়, দেখো তো cos 5/2 কত হয়? 450 ডিগ্রি, জিরো Sir, 0. মাইনাস 1/5 0 cos 90 ডিগ্রি 0 প্লাস 1/5 cos 0 ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1, ওয়ান বাই সিক্স, এটা 0, এখানে হবে প্লাস মাইনাসে মাইনাস 1/20, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 1/4, লসাগু কত হবে? কত হয় লসাগু? 4 6 20 লসাগু কত হয়? এই কত হয় লসাগু? ভুল করেছি নাকি কোথাও? 1/6 মাইনাস মাইনাস প্লাস, এটা 0 হয়ে গেল, মাইনাস মাইনাস প্লাস 1/5, আচ্ছা কি বলতে পারছো না? 4 4 আসলে কত? 60, হ্যাঁ, ষাট ষাট জি স্যার 60, 60, হ্যাঁ 60, তাহলে 60 যদি হয় তাহলে 10 মাইনাস 3 মাইনাস 15, তো মাইনাস হলো না, মাইনাস তো আসবে না কখনো, 10 মাইনাস 18, 3 না 60 মাইনাস 8, 4 দিয়ে কাটলে মাইনাস 2/50, ঠিক আছে? বুঝতে পেরেছো? Ji, sir. কাজেই ধৈর্য সহকারে ইন্টিগ্রেশন করে গেলেই হবে। আমি এক জায়গায় গিয়ে যেটা পাবোই, আমরা এটা করলাম হলো 6 এর 3 করেছি। দেখো cos টু দি পাওয়ার 4x আছে, করে নেবে। আমি 7 নাম্বার থেকে একটা করছি, সাথে রাখি, এগুলো সব একই রকমের নিয়ম। সাথে এক দেখো, সাথে এক হচ্ছে 0 টু পাই বাই 2 cos কিউব x √ sin x। বলো তো এটাকে আমরা কাকে প্রতিস্থাপন করব? X. z equal to sin x, হ্যাঁ sin x, ঠিক আছে। তাহলে dz কত হবে? cos x dx। তোমরা লিমিটটাকে এইভাবে চেঞ্জ করতে পারো, স্মার্ট নোটেশনের মাধ্যমে এইভাবে করতে পারো। কিরকম? x z, দেখো x এর মান যদি 0 হয়
x এর মান যদি 0 হয় তাহলে z এর মান sin 0 মানে 0, x এর মান যদি π/2 হয় z এর মান sin W মান 1, 0 to π/2 আর কাজ করে না এখানে cos স্কয়ার x √sin x আর cos x dx অ্যাপ্লাই করে নাও 0 to π/2 cos স্কয়ার x কি লিখো 1 - sin স্কয়ার x √sin x cos x dx। এবার কি মান পাবো, x এর মান যখন 0 z এর মান 0, x এর মান যখন π/2 z এর মান 1, 1 - z স্কয়ার √z dz। এখন তোমরা দেখে ইন্টিগ্রেশন করে ফেলাও, তাহলে কত হবে, এটা লিখে যাবে 0 to 1 z to the power half minus z to the power 3/2 dz। গুণ করে দিয়েছি √z দিয়ে, √z দিয়ে গুণ করে দিয়েছি। এখন তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে z to the power half ইন্টিগ্রেশন করলে হবে z to the power 3/2 divided by 3/2 minus z to the power 5/2 divided by 5/2 ইন্টিগ্রেশন করলে, আর আপার লিমিট ছিল 1, লোয়ার লিমিট 0, তার মানে 2/3 into 1, এখানে 1 to the power z to the power 3/2 minus 2/5 into 1 আর minus 0, 0 1 সব 0 হয়ে যাবে, 3 × 5 = 15, 10 - 6 4/15 দিয়ে যাবে। এটা হচ্ছে 7 এর 1 নাম্বার। ভুল হলো দেখি, ভুল হলো কোথায়, 7 এর 1 আমি তো সব মুছে ফেলেছি। 7 এর 1 প্রবলেমটা কি ছিল, 0 to π/2 cos cube x √x sin x, ওকে, z equal to sin x, z equal to sin x কন্টিনিউয়াস করলে cos x, x এর মান 0 হলে z এর মান 0, x এর মান 1 হলে sin W মান z এর মান 1, তাহলে 1 - sin স্কয়ার dz cos x dx, ঠিক আছে, z to the power half, এটা ভুল হয়েছে, হ্যাঁ পেয়ে গেছি, হয়ে গেছে। এই যে দেখো এখানে √z আর z স্কয়ার করলে এটা হবে 5/2, এটা 5/2 হবে, আর তাহলে এটা যদি 5/2 হয় তাহলে এটা হবে 7/2, আর এটা হবে 7/2, তাহলে এটা হবে 2/7, তাহলে 3 × 7 = 21 হবে, লস হবে 21 হলে 14 - 6 মানে 8/21। কি বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এই পর্যন্ত আমাদের হোমওয়ার্ক। এই 7 পর্যন্ত আমাদের কাজ, তোমরা 7 পর্যন্ত শেষ করবে, আমি আগামী ক্লাসে যাব। নতুন কিছু নেই কিন্তু সব পুরনো নিয়ম। তাহলে কি আমরা রাখবো আজকে এখানে? ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।